প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো, আমিও ভালো। আজকে আমরা বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অবশিষ্ট অংশগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথম অংশে কাণ্ডের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে কাণ্ডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অনেক কাণ্ড হয় কি একদম নরম, যেমন শাকের কাণ্ড যেগুলো আমরা খাই একদম নরম। আর আম, জাম, কাঁঠাল এগুলো গাছে আমরা উঠি, তাহলে এই কাণ্ডগুলো শক্ত। তাহলে কাণ্ড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সবল কাণ্ড, একটা হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ডগুলো আবার ওদের শাখা প্রশাখার উপর ভিত্তি করে ওদেরকে তিন ভাগে ভাগ করা যায়। শাখা প্রশাখার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অশাখ, মানে কোনো ধরনের শাখা হবে না, যেমন তাল, নারিকেল, সুপারি গাছ তো তোমরা সবাই দেখেছো। গাছগুলো কিরকম হবে? গাছগুলো আর একটু এরকম হয়ে গাছটা কিরকম হবে, এরকম মাথায় এরকম একটা মুকুট থাকবে, তার মানে এদিকে কোনো ধরনের শাখা হবে না। এগুলোকে একটা শীর্ষে একটা মুকুট থাকবে। যে নারিকেল, সুপারি গাছ তো সবাই তোমরা দেখে থাকো কি হবে, মাঝখানে কোনো ধরনের শাখা নেই, তাহলে এগুলো হচ্ছে কি অশাখ কাণ্ড। আর যেগুলোতে শাখা হয় সেগুলো হচ্ছে শাখান্বিত কাণ্ড। আর শাখান্বিত কাণ্ডকে এর শাখার বিন্যাসের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মঠ আকৃতি, একটা হচ্ছে গম্বুজ আকৃতি, একটা হচ্ছে তিন আকৃতি। মঠ আকৃতি কিরকম? দেবদারু, উদাহরণ হচ্ছে দেবদারু, বিলেতি ঝাউ গাছ। এগুলো কিরকম? এই দেবদারু গাছটা দেখতে এখান থেকে তোমরা তো ক্রিসমাস ট্রি অনেকে দেখে থাকো। ক্রিসমাস ট্রির শাখাগুলো এরকম বাড়তে 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 শীর্ষে উঠে গিয়ে একদম এরকম একটা মোট আকৃতি ধারণ করবে, যেমন দেবদারু, ঝাউ গাছ এরকম। ক্রিসমাস ট্রি তো সবাই চেনো, তাহলে ওগুলো শাখা প্রশাখা কিরকম হয়? এখান থেকে বড় থাকে, আস্তে আস্তে যত শীর্ষে থাকবে শাখাগুলো ছোট হয়ে যাবে, দেখতে একটা মোটা আকৃতির মতো লাগবে। এটা। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে গম্বুজ আকৃতি। গম্বুজ আকৃতি হচ্ছে কাণ্ড মোটা এবং একটু খাটো হবে, আর শাখাগুলো এমন ভাবে বিন্যস্ত হবে যাতে দেখতে একটা গম্বুজের মতো দেখায়, যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এগুলো কি আকৃতি? এগুলো হচ্ছে গম্বুজ আকৃতি। আর তিন নাম্বার হচ্ছে কি তৃণকাণ্ড। তৃণকাণ্ডটা হচ্ছে কি, তোমরা তো সবাই আখ খাও, সবাই অনেকে দেখেছো, তাহলে এগুলো কিরকম হয়? এগুলোতে পর্বমধ্যগুলো খুবই স্পষ্ট থাকে। এটা পর্ব বা এক একটা পর্ব, আর মাঝখানে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে পর্ব মধ্য। এগুলো হচ্ছে পর্ব। এই কাণ্ডের পর্ব মধ্যগুলো খুবই স্পষ্ট, যেমন বাঁশ বা আখ তো তোমরা খাও। এগুলো অনেক সময় ফাঁপা থাকে, অনেক সময় ভরাট থাকে। আখগুলো ভরাট থাকে, আর বাঁশ হলে কিরকম ফাঁপা থাকবে। তাহলে তৃণকাণ্ডের উদাহরণ হচ্ছে কি বাঁশ আর আখ। এবার আসো দুর্বল কাণ্ডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমার লেখা যদি তোমরা না বুঝো তাহলে বইয়ের সাথে মিলিয়ে দেখবে, ঠিক আছে? সামনে বই রাখবে। এরপর দেখো দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ড কোনগুলো? যেগুলো একদম নরম আর যেগুলোতে কাষ্ঠ থাকে না, সেগুলো হচ্ছে দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ড কয় প্রকার? দুর্বল কাণ্ড হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ক্রিপার বা লতানো, ক্রিপার বা লতানো গাছ। আর দুই নাম্বার হচ্ছে কি টেইলার বা সায়ান। আর তিন নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে, তিন নাম্বার হচ্ছে এর থেকে যদি নিয়ে যাই
তাহলে 3 নাম্বার হচ্ছে কি হবে আরোহিণী। আরোহিণী আরোহিণী হচ্ছে কি 3 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ক্রিপার বা লতানো, 2 নাম্বার হচ্ছে ট্রেলার বা শয়ান, আর 3 নাম্বার হচ্ছে ক্লাইম্বার বা আরোহিণী। তাহলে ক্রিপার বা লতানো কোনগুলো? এসব কাণ্ড মাটির উপর সমান্তরালভাবে বৃদ্ধি পায়। এদের প্রতিটি পর্ব থেকে কি হয় মূল বের হয়, গুচ্ছমূল বের হয়। গুচ্ছমূল বের হয়ে মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে, যেমন ঘাস, দূর্বা ঘাস, আমরলি, তারপরে হচ্ছে থানকুনি পাতা, এগুলো। এরপরে হচ্ছে ট্রেলার বা শয়ান। এটা কি রকম? এই কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে, কিন্তু পর্ব থেকে কোনো ধরনের অস্থায়ী মূল বের হয় না, যেমন হচ্ছে পুঁই, তারপর হচ্ছে মটরশুঁটি ইত্যাদি। তারপরে হচ্ছে আরোহিণী বা ক্লাইম্বার। এগুলো হচ্ছে কি রকম? এইসব কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে, তাই এরা আরোহিণী। যেমন হচ্ছে শিম, পান, বেত ইত্যাদি। তাহলে দুর্বল কাণ্ডের প্রকারভেদ সম্পর্কে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। এবার আসো আমরা কাণ্ডের কাজ সম্পর্কে জানব। কাণ্ড কি কাজ করে? কাণ্ড হচ্ছে উদ্ভিদের পাতা, ফুল, ফল ধারণ করে। তারপর হচ্ছে কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে, যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। আর কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ কি করে? মাটি থেকে যে শোষিত পানি ও খনিজ লবণটা উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে, সেটা কাণ্ড উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে। আবার পাতায় প্রস্তুত খাদ্য কি করে? কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। কচি সবুজ কাণ্ড সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এগুলো হচ্ছে কাণ্ডের কাজ। এবার আসো একটি পাতার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। এটা যদি একটি পাতা হয়, এটা হচ্ছে ফলক, আর এটা হচ্ছে কি বৃন্ত, পত্রমূল, আর এটা হচ্ছে কি বৃন্ত, পত্রবৃন্ত। তাহলে একটি পাতার বিভিন্ন অংশ তোমরা তোমাদের বই থেকে চিত্রটা আঁকার চেষ্টা করবে। পাতায় কি আছে? পাতায় আছে কি? এটা হচ্ছে পত্রমূল, পত্রমূল। তারপরে হচ্ছে এই ডাঁটার মতো যেটা আছে বোটা, সেটা হচ্ছে বৃন্ত। আর এখানে অনেক সময় ধরো এটা যদি এখানে পর্ব থেকে বের হয়, এই কোণার মধ্যে একটা উপপত্র থাকে, ছোট একটা বের হবে অনেক সময়, অনেক উদ্ভিদে থাকে, অনেক উদ্ভিদে থাকে না, সেগুলো হচ্ছে উপপত্র, যেমন মটর গাছে থাকে। তাহলে আর এখানে ধরো কাণ্ড থেকে এখানে যে বের হচ্ছে এই অংশটা, এই মোটা অংশটা, সেটা কি? সেটা হচ্ছে পত্রমূল। তারপরে হচ্ছে এখন এই বৃন্তের শীর্ষ থেকে এখানে যে পাতাটা এখানে একটা মোটা একটা শীর্ষ পর্যন্ত, পাশার শীর্ষ পর্যন্ত একটা সেটা হচ্ছে কি শীর্ষ, মধ্যশিরা, সেটা হচ্ছে মধ্যশিরা। এগুলো হচ্ছে উপশিরা। শিরাটা কি? পাতার আর বৃন্তের শীর্ষ থেকে শুরু করে পাতার শীর্ষ পর্যন্ত একটা মোটা অংশ দেখতে পারবে পাতাতে দেখা যায়। সেগুলো বেশিরভাগ পাতাতে এটা স্পষ্ট দেখা যায়, সেটা হচ্ছে কি মধ্যশিরা। মধ্যশিরা থেকে যেরকম বের হয় এগুলো হচ্ছে উপশিরা। আর শাখা প্রশাখা বের হয়, এগুলো হচ্ছে উপশিরা। তারপরে হচ্ছে শিরা উপশিরা বের হয়, শিরা উপশিরা বের হয়, শিরা থেকে আবার উপশিরা বের হয়, এটা হচ্ছে শিরা। আর এখান থেকে আরেকটা বের হয়, সেটা হচ্ছে
উপশিরা। তাহলে এখন তোমরা পাতা বিভিন্ন অংশ আর এখানে যে একটা শীর্ষ, পাতা শীর্ষ, পাতা শীর্ষ, এটা পাতা শীর্ষ, আর এটা পাতার মূল, আর এটা বিন্দু, এটা পত্র মূল, আর এটা হচ্ছে এটা হচ্ছে যেটা লেগে আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে পত্র মূল, আর পত্র মূল এটাই, তাই এটা হচ্ছে বিন্দের সাথে যে পাতা যে যুক্ত সেটা হচ্ছে বিন্দের শীর্ষ। এখন তোমরা একটা পাতার বিভিন্ন অংশ, পাতা এঁকে পাতার বিভিন্ন অংশ বর্ণনা করতে পারবে। ঠিক আছে, এবার আসো আমরা পাতার কাজ সম্পর্কে জানবো। আমরা তো জানি পাতা কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। পাতা আরো অনেক কাজ করে। পাতা গ্যাসের আদান প্রদান, যেমন পাতা শ্বাসকার্যের জন্য আমরা যেরকম অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, পাতাও অনুরূপভাবে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আর খাদ্য তৈরির জন্য পাতা কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। তারপরে হচ্ছে উদ্ভিদ প্রয়োজনের তুলনায় যখন অধিক পরিমাণে পানি শোষণ করে তখন সেই অতিরিক্ত পানিটা পাতার মাধ্যমে বাষ্পাকারে উদ্ভিদ বের করে দেয়। তারপরে হচ্ছে এখন আমরা পত্রের প্রকারভেদ সম্পর্কে জানব। পত্রের প্রকারভেদ, পত্র দুই প্রকার, একটা হচ্ছে সরল পত্র আর একটা হচ্ছে যৌগিক পত্র। এই যে এখন যে পত্রটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিরকম, এরকম একটাই এরকম একটা বিন্দু আছে কাণ্ডের সাথে যুক্ত, সেটাও একটা বিন্দুর উপর যে একটা পত্রফলক আছে সেটাই হচ্ছে কি সরল পত্র। যেমন আম, জাম, কাঁঠাল, এখানে যে কতগুলো কিনারা আছে, এই কিনারাগুলোতে কোনো ধরনের বিভাজন নেই, বিভক্ত নেই, একদম একটু একটু আছে কিন্তু এরকম ভাবে ভাগ নেই, একটু একটু এরকম খাত আছে কিন্তু বিভক্ত নেই, সেই রকম পত্রগুলো হচ্ছে সরল পত্র। আর যে রকম পত্রের মধ্যে এই বিভাজনগুলো স্পষ্ট এবং একটা এরকম একটা, এগুলোকে বলে অক্ষ, অনেকগুলো ছোট ছোট পাতা থাকে, সেগুলো হচ্ছে কি এইরকম, এইটা মিলেই পুরো একটা পাতা। এগুলো এক একটা হচ্ছে অনুফলক। এটা হচ্ছে পুরাটা একটা ফলক, আর এটা হচ্ছে অনুফলক। প্রত্যেকটা এক একটা ছোট ছোট পাতা। এটা হচ্ছে তেঁতুল পাতা। তোমরা তো নিশ্চয়ই সবাই তেঁতুল পাতা দেখেছো। তাহলে তেঁতুল পাতার এটা কি, তেঁতুল পাতা হচ্ছে কি যৌগিক পত্র। তেঁতুল পাতা হচ্ছে আম পাতা। তেঁতুল পাতায় কিরকম, এরকম একটা অক্ষের মধ্যে ছোট 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 অনেকগুলো আলাদা আলাদা ছোট ছোট পাতা মিলে একটা পাতা হয়। তাহলে এই যে এখানে এটা হচ্ছে সরল পত্র, যেখানে খাঁজগুলো বিভক্ত না, একটু একটু আছে, আর এখানে একটা অক্ষের মধ্যে অনেকগুলো অনুফলক নিয়ে একটা পত্র গঠিত হয়, সেটা হচ্ছে কি যৌগিক পত্র। যেমন গোলাপ, নীল, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা হচ্ছে যৌগিক পত্র। এখানে কি কি থাকে, এটা হচ্ছে একটা অক্ষ যেখানে ছোট ছোট পাতাগুলো সজ্জিত থাকে। এই অক্ষের উপর পত্রের ফলকের বিন্যাসের উপর ভিত্তি করে আবার যৌগিক পত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পক্ষ যৌগিক পত্র, যৌগিক পত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে
পক্ষ যৌগিক পত্র, আর 2 নাম্বার হচ্ছে করতলাকার যৌগিক পত্র। পক্ষল যৌগিক পত্র কোনগুলো? ওই যে তেঁতুল গাছের পাতা, নিম পাতা, এগুলো কি রকম? এরকম এরকম অনেকগুলো অনুফলক নিয়ে এগুলো গঠিত, এগুলো হচ্ছে পক্ষল যৌগিক পত্র। আর করতলাকার হচ্ছে এরকম, এরকম, এগুলো এক একটা অনুফলক, কিন্তু এগুলো ফুলের আকৃতি, কিন্তু এক একটা পাতা। তোমরা বেল পাতা, তারপরে আরো অনেক ধরনের পাতা আছে, সেগুলো দেখতে পারবে। সেগুলো কিরকম বেল পাতাটা, তারপরে আরো কিছু কিছু উদ্ভিদ আছে, বিশেষ করে বেল পাতাটা যদি তোমরা কখনো বেল গাছ দেখে থাকো, তাহলে পাতাটা দেখবে যে কিরকম, এরকম ফুলের মতো। আরো কয়েকটা উদ্ভিদ আছে যেগুলো পাতাগুলো কিরকম দেখতে, এরকম একটা অক্ষের উপর এরকম ফুলের মতো সজ্জিত। সেগুলো হচ্ছে কি ধরনের পত্র? সেগুলো হচ্ছে করতলাকার যৌগিক পত্র। আজকে আমরা কি জানলাম? কাণ্ড, পাতা, প্রকারভেদ এগুলো সম্পর্কে জানলাম। আর মানব জীবনে মূল কাণ্ড, উদ্ভিদের মূল কাণ্ড, পাতা প্রয়োজনীয় অবশ্যই আছে। আমরা অনেক দিন আগে থেকে পড়ছি কি পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। আমরা পাতাকে প্রাণীরা খাদ্য, নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই উদ্ভিদকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তাহলে উদ্ভিদেই খাদ্যের উৎস। এখন আমরা মানুষরা কি উদ্ভিদের মূলটা গ্রহণ করি না, এই মূলটা আবার বিভিন্ন উদ্ভিদের মূল, যেমন মূলা, গাজর, শালগম, এগুলো হচ্ছে মূল। এই মূলগুলো আমরা সবজি, আমাদের উপাদেয় সবজি। আর অনেক মূল থেকে আমরা ওষুধও তৈরি করতে পারি, যেমন সর্পগন্ধা, শতমূলী, এগুলো উদ্ভিদের মূল, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজ করে, সাহায্য করে। এরপরে হচ্ছে কাণ্ডের ব্যবহার। আমরা তো শাক খাই, শাকের কাণ্ড খাই, তারপরে ওলকচুর কাণ্ড, তারপর আরো বিভিন্ন উদ্ভিদের কাণ্ড, যেমন যে আখের কাণ্ড থেকে আমরা রস গ্রহণ করি, এভাবে। তারপরে হচ্ছে কাণ্ড থেকে আমরা ঘর বাড়ি তৈরির আসবাবপত্র তৈরি করতে পারি। তারপর পাট বা শনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ থেকে কি করি আমরা দড়ি বা ছালা কাপড় তৈরি করি। তারপরে হচ্ছে আবার পাতার ব্যবহার। লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং, পাট শাক, কলমি শাক ছাড়াও আরো নানা ধরনের শাক আমরা প্রতিদিন ব্যবহার করি। তারপরে হচ্ছে কলা, তাল, আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়, এই আঁশ দিয়ে শৌখিন দ্রব্য তৈরি হয়। তো তাল পাতা, গোল পাতা ছাউনি দেওয়া হয়। তারপরে হচ্ছে খেজুর পাতা দিয়ে সুন্দর পাটি তৈরি হয়। তাল পাতার পাখা আমরা গরমের দিনে খুবই ব্যবহার করে, এটা আমাদের খুব প্রিয়, তাল পাকার বাতাসটা। তারপর হচ্ছে বাসক, নিশিন্দা, কুরচি, থানকুনি, গাঁদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ওষুধ তৈরি হয়। তাহলে আজকের মতো এখানে শেষ। আর তোমরা আরেকটা জিনিস বলা হয়নি, উদ্ভিদ ও প্রাণীর প্রতি আমাদের কীরকম আচরণ করা উচিত। উদ্ভিদ ও প্রাণী আমাদের আমাদের অনেক উপকার করে। উদ্ভিদ ও প্রাণীর উপর আমরা নির্ভরশীল, তাই এদের প্রতি আমাদের অবশ্যই যত্নবান হওয়া উচিত। তারপর এগুলো আমাদের বিভিন্ন খরা, অনাবৃষ্টি, জলসেচ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। তাই আমরা অধিক পরিমাণে গাছ লাগাবো, গাছ কম কাটার চেষ্টা করব। আর গৃহপালিত পশু পাখি এরাও আমাদের অনেক উপকার করে। তারপরে হচ্ছে বনের পশু পাখিও প্রকৃতির সম্পদ, এদেরও যত্ন নিতে হবে। অনর্থক পশু পাখি ধ্বংস করব না, অতিথি পাখি শিকার করব না, এ ব্যাপারে সবাইকে আমরা উৎসাহিত করব। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে
আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবে। জয় জগন্নাথ।